সাচার কমিটির রিপোর্ট প্রকাশিত হওয়ার পর গোটা ভারতবর্ষের মুসলিম সমাজের ভিতরে একটা ঝড় বইয়ে গেছে। শুধু মুসলিম সমাজ বললে ভুল হবে, রাজনৈতিক দলগুলির ভিতরেও এই ঝড়ের পূর্বাভাস পরিলক্ষিত হয়েছিল। তারপর বিভিন্ন রাজ্য সরকার বিভিন্নভাবে মুসলিম কমিউনিটিকে মূল স্রোতে আনার চেষ্টা করেছিল। কেন্দ্রীয় সরকারও চেয়েছিল মুসলিম সমাজ মূল ধারায় এগিয়ে আসুক, কিন্তু 18টা বছর হয়ে গেল সাচার কমিটির রিপোর্ট প্রকাশের পর মুসলিম সমাজ যে তিমিরে ছিল সেখানেই আছে। 2024 সালে জানুয়ারি মাসে এই বইটি বের করা হয়েছিল পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে। ডাক্তার মীর হাসনাত আলীর সম্পাদনায় এই বইটি প্রকাশিত হয়েছিল। মুসলিম সমাজ কেমন আছে, সাচার কমিটির রিপোর্ট কতটা বাস্তবায়িত হয়েছে, নাকি শুধু রাজনীতি হয়েছে, এই সব কিছু কিন্তু এই বইয়ে আলোচিত হয়েছে। সরকারিভাবে আমরা জানি না যে এখন মুসলিম সমাজ ঠিক কোথায় দাঁড়িয়ে। সেন্সাস রিপোর্টও বন্ধ, কাস্ট সেন্সাসও হয়নি, জনগণনাও হয়নি, আর্থসামাজিক রিপোর্টও সামনে আসেনি। ফলে আমরা জানি না যে মুসলিম সমাজ কি অবস্থাতে আছে। তবে অনেকেই বলেন যে মুসলিম সমাজ যেমন ছিল তেমনই আছে। ডাক্তার মীর হাসনাত আলী বহরমপুরে বর্তমানে থাকেন, সালারে বাড়ি। তিনি মুসলিম বুদ্ধিজীবী বলে পরিচিত। ডাক্তারি করার পাশাপাশি প্রায় 40 বছর ধরে ডাক্তারি করছেন। ডাক্তারি করার পাশাপাশি লেখালেখির সঙ্গে যুক্ত এবং সংখ্যালঘু সমাজের উন্নয়ন কিভাবে সম্ভব, সমস্যা কী, উত্তরণের উপায় কী, এই নিয়ে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন। মুসলিম কমিউনিটি সিভিল সোসাইটিকে এক করার চেষ্টা করছেন। অনেক সংগঠন সংস্থা ব্যক্তি থাকা সত্ত্বেও তার মনে হয়েছে যে সাচার কমিটির রিপোর্টের পর কেমন আছে মুসলিমরা, সেটা খোঁজ নেওয়া খুবই জরুরি। তাই তিনি এই সাচার কমিটির রিপোর্টের 18 বছর একটি পর্যালোচনা বইটি লিখেছেন। আমরা জানার চেষ্টা করব যে ঠিক এই বইয়ে কি আছে। ধন্যবাদ মুক্তার আলী ভাই, আজকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সাচার রিপোর্ট বের হওয়ার অর্থাৎ সেই 2006 সালের প্রথম যে সাচার রিপোর্ট আমরা পেলাম নভেম্বরে, আমরা ফেব্রুয়ারি মাসেই 2007 সালের ফেব্রুয়ারি মাসেই একটি সংগঠন তৈরি করি এবং সাচার রিপোর্ট আমাদের হাতে আসে। সমস্ত রিপোর্ট আমরা পর্যালোচনা করে মনে হয়েছিল যে এর জন্য আমাদের একটি আন্দোলনের প্রয়োজন। আমরা পশ্চিমবাংলায় মুসলমানরা পিছিয়ে আছে সামগ্রিকভাবে, এটা আমরা জানতাম, কিন্তু সাচার রিপোর্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে গোটা ভারতবর্ষে মুসলমানরা কেমন আছে এবং গোটা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবাংলার মুসলমানরা কেমন আছে। সেই রিপোর্টটি দেখে আমরা চমকে গেছিলাম। কেন না, গোটা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবাংলার মুসলমানরা সব থেকে খারাপ অবস্থায় আছে। সাচার রিপোর্টে সেটাই প্রকাশ হয়েছিল। আমরা কিন্তু এই খবরটা জানতাম না। পিছিয়ে আছি জানি, কিন্তু আমরা যে সব থেকে পিছিয়ে এইটা আমাদের মাথায় ছিল না। সাচার রিপোর্ট সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে আমরা সব থেকে বেশি পিছিয়ে আছি। তখনই আমাদের এই একটি সংগঠন করার প্রয়াস হয়। এটা 2007 সালের ফেব্রুয়ারি আমরা এই সংগঠনটি জন্ম দিই, পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চ। এবং সেখানে শুধু মুসলিম নয়, আমরা পিছিয়ে পড়া সব মানুষের কথাই তুলে ধরার চেষ্টা করব, এই নিয়েই আমরা এই আশা নিয়েই এই সংগঠনটির জন্ম হয়।
আদিবাসী, দলিত যারা পিছিয়ে আছে এবং মাইনরিটিস যারা পিছিয়ে আছে। তো আমাদের কাজের ক্ষেত্র ছিল মূলত মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদের অধিকাংশ মানুষই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের, তাই স্বভাবতই মুসলিমদের কথাই আগে আসে। এবং সাচার রিপোর্ট বের হওয়ার পরে আমাদের এটা দৃঢ় বদ্ধ ধারণা হয়ে গেল যে না, মুসলমানদের জন্য আমাদের এই মুহূর্তে লড়াই করার বা আন্দোলন করার বা সরকারকে সচেতন করার একটা প্রয়াস নিতে হবে। স্বভাবতই তখন ছিল বামফ্রন্ট সরকার। আমরা যে কথাগুলো বলতে লাগলাম অ্যাকর্ডিং টু সাচার রিপোর্ট, সেগুলো সেই সরকারের বিরুদ্ধে গেল। সে সরকার যে কিছু করেনি সেটা প্রমাণ হলো। একটি 34 বছরের সরকার, সে মুসলমানদের জন্য কিছু করেনি। কিন্তু তারা নিজেরা বলে আমরা সেকুলার, আমরা সবার জন্য কাজ করি। কিন্তু আমরা সাচার রিপোর্টে দেখলাম যে এই সরকারটি মুসলমানদের জন্য কিছু করেনি। এতে স্বভাবতই সরকার বিক্ষুব্ধ হলো আমাদের প্রতি এবং অত্যাচার হলো, এবং আমাকে একবার কারাগারেও যেতে হয়েছে, আমাকে 1 মাস জেলে থাকতে হয়েছে। কেন না, শুধু আমি সাচার রিপোর্টের কথাগুলি মানুষের কাছে তুলে ধরছিলাম এবং সেখানে সব কিছুই সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছিল, এটা তাদের পছন্দ হচ্ছিল না। কিন্তু আমরা যে মানসিকতার মানুষ, আমরা তো বসে থাকতে পারি না। তাই আজও সেই 2007 সাল থেকে যুদ্ধ শুরু করেছি, 2009 সালে জেল হয়েছে, 1 মাস জেলে থেকেছি, তারপরে আজকে 2024 এই লড়াই চালিয়েই যাচ্ছি কিভাবে এই সম্প্রদায়টি এত পিছিয়ে আছে তাদের কি করে উন্নয়ন করা যায়। এবং সাচার রিপোর্ট যেটা বলেছিল যে পশ্চিমবাংলায় চাকরির পার্সেন্টেজ হচ্ছে 2.1 এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পার্সেন্টেজ আরও কম। আমরা সেই সময় ওই মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছিলাম যে মুসলিমরা তো লেখাপড়া বিশেষ করে না, সেজন্য তাদের চাকরি অত হয়নি। আমরা কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করিনি। তখন আমাদের প্রশ্ন ছিল যে ঠিক আছে, মুসলমানরা লেখাপড়া করে না, তো মুসলমানরা তো একটা দপ্তরি চাকরি, একটা 4th গ্রেডের চাকরি সেটা তো পেতে পারত, সেখানে কেন তারা পিছিয়ে আছে এবং গোটা ভারতবর্ষের নিরিখে পিছিয়ে আছে? এ আশ্চর্য ঘটনা। তারা এই কথা বলতে চায় যে না, আমরা মুসলমান হিন্দু এই বলে তো চাকরি দিই না। তো আমাদের ওই প্রশ্নটা তখন এটাই হয়েছিল যে ঠিক আছে, যে একটি সম্প্রদায় এইভাবে যখন পিছিয়ে যায় তাহলে তাদের জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে। সংবিধানের 15 ধারা, 16 ধারা, 16(4) ধারা, এইসব ধারা অনুযায়ী একটি সরকার পিছিয়ে যাওয়া সম্প্রদায়ের জন্য, তাদের উন্নয়নের জন্য সরকার বাধ্য তাদেরকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত দিক থেকে তাদেরকে সমাজের উঁচু স্তরে তুলে আনা। এইটা তো এই সরকার করছে না। এই জন্য আমাদের প্রতিবাদ ছিল এবং সেই প্রতিবাদ করতে গিয়ে আমরা নানাভাবে বাধাপ্রাপ্ত হয়েছি, আমাদের উপর অত্যাচার নেমে এসছে, তবু আমরা থেমে থাকিনি। এবং আমরা এই জন্য বলতে চাই যে এটা সাম্প্রদায়িকতা নয়, একটি সম্প্রদায়কে পিছিয়ে গেলে সরকারের কি কি করা উচিত এটাই আমরা বলতে চেয়েছিলাম। আমরা বর্তমান সরকারকেও এটা বলতে চাই যে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন
কোনো একটি সম্প্রদায় যখন পিছিয়ে যায় তখন কনস্টিটিউশনেই আছে যে সেই সম্প্রদায়কে কিভাবে তুলে আনতে হবে। না, এই সাচার কমিটির 18 বছর একটি পুনর্মূল্যায়ন এই বইয়ে মানে মূলত কি তুলে ধরা হয়েছে, সেই পুনর্মূল্যায়নটা কি হলো? পুনর্মূল্যায়ন এটা হলো যে আমরা সেই সরকারটি চলে গেল, তারপর আরেকটি সরকার এলো, এবং সাচার রিপোর্ট আমি কিন্তু জাস্টিস সাচারের সঙ্গেও দেখা করেছিলাম। আমার সৌভাগ্য যে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। উনি অনেক কথা আমাকে বলেছিলেন, আমাকে আশীর্বাদ করেছিলেন। তো আমরা দেখেছিলাম যে এই সরকার আসার পর উনিও এই বর্তমান সরকার আসার পরপরই সাচার সাহেবকে কলকাতায় নিয়ে এসে উনি বলতে চেয়েছিলেন সাচার রিপোর্ট আমরা ইমপ্লিমেন্ট করব। আমরা 18 বছর পার হওয়ার পরে আমরা দেখার চেষ্টা করলাম যে কি ইমপ্লিমেন্ট হলো, কতটুকু আমরা পেলাম, এখনও কি পাইনি, নাকি আদৌ কিছুই পাইনি। এই মূল্যায়নের জন্যই আমরা সেই 2007 সালে তৈরি আমাদের সংগঠন এই সাচার রিপোর্টকে কেন্দ্র করেই, সাচার রিপোর্টকে সামনে রেখেই আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল। তাই 18 বছর পরে আমাদের মনে হলো যে আমরা যে আন্দোলন করলাম তাতে আমরা কি পেলাম আর কি পেলাম না, বা আদৌ কিছুই পেলাম কি না, এই মূল্যায়ন করার জন্যই আমরা এই একটি অনুষ্ঠান করি এবং একটি বই প্রকাশ করি। এবং আপনারা শুনলে খুশি হবেন যে এই বইটি খুব সুন্দরভাবে বিভিন্ন বিষয় নিয়ে, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বিষয় নিয়ে এখানে উল্লেখ আছে, এবং 18 বছরের একটি মূল্যায়ন আমরা সঠিকভাবে করেছি বলেই মনে করছি। এরপরে আসছে যে প্রশ্ন যে আমরা কি পেলাম আর কি পাইনি। সাচার রিপোর্ট প্রথম বলেছিল যে চাকরির ক্ষেত্রে আমরা মাত্র 2.1 এবং সামাজিক ক্ষেত্রে আমরা শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব থেকেও পিছিয়ে আছি। তো আমাদের আন্দোলন ছিল যে আমরা যেহেতু চাকরিতে এরকম অবস্থা, তাহলে আমাদের জন্য আলাদা একটি ব্যবস্থা করা হোক। চাকরিতে আমাদের খুব খারাপ অবস্থা, সেজন্য আমরা সংরক্ষণের জন্য একটি লড়াই করেছিলাম। অনেক লড়াইয়ের পরে ওবিসি এ এই নামে 10% সংরক্ষণ হয়েছিল। আপনারা সকলে জানেন যে বর্তমানে সেই সংরক্ষণটিও আমাদের হাতে আর নেই। লড়াই চলছে, দেখা যাক এটা কি হবে। তবে এবং সাচার রিপোর্ট অনুযায়ী অন্যান্য যে পিছিয়ে পড়ার দিক ছিল সেগুলো কিন্তু আমরা এখনও পূরণ করতে পারিনি, বরং আমরা সেই একই তিমিরেই আছি বলে আমি মনে করি। তো এই বইয়ে কি আপনারা বর্তমান সরকারের আমলে মানে সাচার কমিটির রিপোর্টের পরে যা পাননি সেগুলিও তুলে ধরেছেন? ইয়েস, আমরা সেগুলোও তুলে ধরেছি যে আমরা কি কি পাইনি। এবং যখন বইটা প্রকাশ হয় তখন 10% রিজার্ভেশনটা ছিল, তা ওটা আমাদের একটা খুশির বিষয় ছিল যে আমরা একটা রিজার্ভেশন ভোগ করছি। সেটা এখন আবার আমাদের খুব দুঃখ বা ভারাক্রান্ত আমরা যে ওই রিজার্ভেশনটা আমরা পাচ্ছি না। হয়তো একটু যে এগিয়ে যাচ্ছিলাম আমরা একটু এক ধাপ করে, সেটাও বোধহয় আবার থমকে গেল বলে আমি মনে করি। এবং 2.1 থেকে চাকরির পার্সেন্টেজ এখন মাত্র 3 বা 3+ হয়েছে, সামান্যই হয়েছে। এটা যদি চলতো হয়তো তাহলে আগামী দিনে এই ধীরে ধীরে হয়তো আমরা এগোতাম এক পা করে, কিন্তু সেটাও হয়তো আমরা আবার পিছিয়ে যাব এইটাই আমরা এখন মনে করছি। সেই সময় একটা ওবিসি রিজার্ভেশন ছিল 7%, সেই রিজার্ভেশনে 2.4% মুসলিমদের নাম ছিল, কিন্তু যাদের নাম ছিল সেই সম্প্রদায়রা নিজেরাই জানতো না যে আমরা রিজার্ভেশনের আওতায় আছি। তাদের লেখাপড়াও তারা করেনি এবং সেই সম্প্রদায়ের মধ্যে চাকরির হারও নেই, এবং সেটা সমস্তটাই ভোগ করত অন্যান্য সম্প্রদায়, মুসলিমরা পেত না।
এবং চাকরির ক্ষেত্রে আমরা সেই সময় লিস্ট দেখতাম, একটা WBCS-এর যদি লিস্ট বেরোতো 100 জনের লিস্ট হলে 1 জন 2 জন মেরে কেটে থাকতো। সে কারোর কোনো মন্ত্রীর ভাগ্নে, মন্ত্রীর ভাইপো, এরকম হতো। তার মানে সচেতনতার চূড়ান্ত অভাব ছিল, ভীষণ অভাব ছিল। সেখানে এই সরকারে এসে আমরা কিন্তু ওই লিস্ট খুঁজে পেয়েছি। প্রথম দিকে 15 জন 17 জনও হয়েছে, বর্তমানে সেটা 10-এর উপরে আর উঠছিল না। এটা এই আমলারা করছিল। আমলারা জেনারেল, যারা জেনারেলি পেয়েছে হয়তো মার্কস বেসিসে, তাদেরকে জেনারেল না করে ওবিসি করে দিত, দিয়ে 10 জনের বেশি কিছুতেই দিত না। তো সেই 10 জনও তো এখন আর পাবো না। এখন আমরা তাহলে তো আপনার কি মনে হয় যে সাচার কমিটির রিপোর্টের পরে রাজনৈতিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে সার্বিকভাবে মুসলিম সমাজ এখনও সে পিছিয়ে আছে? পিছিয়ে আছে, একদমই পিছিয়ে আছে। এই সরকার মুখে কিছু বলে অন্তত, কি অন্যান্য ভারতবর্ষের অন্যান্য জায়গায় তো বলেই না। কেন্দ্রীয় সরকার তো সাচার রিপোর্টকে রিপোর্ট মনেই করে না। এটা প্রধানমন্ত্রীর দেওয়া রিপোর্ট, ওরা তো সেই রিপোর্ট মানতেই চায় না। কারণ মুসলমানরা এগিয়ে আসুক, বর্তমান কেন্দ্রীয় সরকার চায় না। আর এই রাজ্য সরকার যতটুকু মুখে বলে ততটুকু কাজে হয় না। আপনার কি মনে হয় মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি করা উচিত? এইটা একটি বড় প্রশ্ন, খুব দীর্ঘ প্রশ্ন। মুসলিমদের এগিয়ে যাওয়ার জন্য মুসলিমদের প্রথম 1 নম্বরে হচ্ছে নিজেদের সচেতনতা ফিরিয়ে আনা। তারা নিজেরাও সচেতন নয়। শিক্ষার হার ফেরাতে হবে। শিক্ষায় আমরা পিছিয়ে অনেক, এবং শিক্ষা নেওয়ার চিন্তা ভাবনাতেও পিছিয়ে। এটা প্রথম এগিয়ে আনতে হবে। শিক্ষার হার না বাড়লে আমরা সামাজিকভাবে এগোতে পারবো না। সেখানে সাচার রিপোর্ট অনুযায়ী আমরা 10% শুধু চাকরি নয়, হায়ার এডুকেশনেও আমরা 10% রিজার্ভেশন পাচ্ছিলাম। এটা আমাদের জন্য ভালো ছিল, সেটাও আমরা পিছিয়ে যাব। এই জন্য শিক্ষাতে আমরা যদি না এগোতে পারি, তাহলে আমাদের সার্বিকভাবে এগিয়ে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এটা প্রথম। আর সরকারি পৃষ্ঠপোষকতা, এইটা ভীষণভাবে প্রয়োজন। যেমন বাম আমলে যখন আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নেই, তখন তৎকালীন মুসলিম CPM নেতা বলেছিলেন যে না, মুসলমানদেরকে নিজেদের এগিয়ে আসতে হবে, নিজেদেরকে। তা আমরা তখন বলেছিলাম যে একটি সম্প্রদায় মুমূর্ষু হয়ে পড়ে আছে, আপনি তার হাতটিও ধরবেন না, তা কী করে সে উঠবে? আপনারা তার হাতটাও ধরতে চাইছেন না, তাহলে কি উঠবে কী করে? আজকেও আমরা তাই বলি যে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া একটি সম্প্রদায়ের উত্থান হতে পারে না। সেই সরকারি পৃষ্ঠপোষকতার ভীষণভাবে দৈন্যতা আছে। এইটা আমাদের পিছিয়ে থাকার একটা বড় কারণ। সরকারি পৃষ্ঠপোষকতা সাংবিধানিকভাবে আমাদের পাওনা, সেই পাওনাটি আমাদের চাই, আমাদের অধিকার চাই। আমাদের যে মঞ্চ, সেই অধিকার আদায়ের লড়াই করি। আচ্ছা, রাজনীতির ক্ষেত্রে মুসলিমদের কি করা উচিত? এই সেকুলার, তথাকথিত সেকুলার সেই সব দলগুলিকে সমর্থন করা উচিত, নাকি আলাদা রাজনৈতিক দল করা উচিত? এই ব্যাপারে আমি বহুদিন ধরে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে মুসলমানদের কি করা উচিত, পশ্চিমবঙ্গের মুসলিমদের কি করা উচিত। মুসলমানরা নেতৃত্বহীনতায় ভুগছে, নেতৃত্ব নেই, মুসলিম নেতৃত্ব উঠে আসছে না। এটা একটা কারণ সৎ নির্ভীক নেতৃত্ব দরকার, সেটা মুসলমানদের হচ্ছে না। এই মুহূর্তে যে অবস্থায় আছে, সেখানে আমরা তো কোনো এইরকম দল করতে পারি না যে দল ক্ষমতায় আসবে। আমরা এই পশ্চিমবাংলায় 28 থেকে 30% সংখ্যালঘু, তো তারা তো এককভাবে ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু তাদের যেটা উচিত করা, যেটা আমি এখনও লড়াই করছি যে এরকম হলে ভালো হয়, প্রথম হচ্ছে যে দল ক্ষমতায় আসবে সেই দলে মুসলিম প্রতিনিধিত্ব ঠিক থাকা উচিত।
এবং সেই প্রতিনিধিদের বাছাই করাও ঠিকঠাক বাছাই করা উচিত। এটা একটা দিক। যদি ভালো প্রতিনিধি পাঠাতে পারি আমরা, তাহলে যারা আমাদের কথা বলতে পারবে সেই রকম প্রতিনিধি যদি পাঠাতে পারি তাহলে কিছুটা উন্নতি হবে। দ্বিতীয় হচ্ছে আরেকটি চিন্তা ভাবনা এই মুহূর্তে যেটা হয়ে আছে, যেটা আমি অনেক অনুষ্ঠানে মিটিংয়ে বলার চেষ্টা করেছি যে মুসলিমদের ইউনিটি দরকার। আমরা কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা কোনো না কোনো একটি দলকে বিশ্বাস করে ভোট দিয়ে আসি, এবং তারা তথাকথিত সেকুলার দল। কিন্তু আমরা বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা আমরা পাই না। তো আমরা একবার একটি সেকুলার দলকে দিলাম, আরেকটি অতি সেকুলার দলকে দিলাম, আবার আরেকটি সেকুলার দলের সঙ্গে আমরা আছি, এরকমভাবে চলছে, কিন্তু আমরা তাদের কাছ থেকে সেই মর্যাদাটা পাই না। তখন আমাদের বিকল্প ভাবনা আসে যে আমাদের ইউনাইটেড হতে হবে। আমরা জায়গায় ভোট দিতে পারছি এটা প্রমাণ করেছি। যেমন আমরা গত বিধানসভার ইলেকশনে আমরা এক জায়গায় ভোট দিয়েছিলাম। তাহলে এই সংখ্যালঘু সম্প্রদায়েরা যদি আমরা এক জায়গায় থাকি এবং আমরা ভালো প্রতিনিধি বাছাই করে ভালো প্রতিনিধি পাঠাতে পারি, সেটা যদি প্রচলিত ওই যে দল যারা বলে আমরা সেকুলার সেই দল নাও হয়, আমরা যদি আলাদাভাবে প্রতিনিধিত্ব পাঠাতে পারি, যেমন কেরালার যে মডেল, সেই মডেলটা আমরা যদি ফলো করতে পারি। আমি কেরালার এক নেতার সঙ্গে, খুব নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, এমপি, তার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলাম এক সময়। তারা কিন্তু এটা বলেছিলেন যে আপনারা ইউনাইটেড হয়ে যদি আলাদা করে এক জায়গায় হতে পারেন তাহলে আপনারা মুখ্যমন্ত্রিত্ব পাবেন না, কিন্তু মুখ্যমন্ত্রী তৈরি করতে পারবেন। এই জায়গায় যদি আপনারা যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের উন্নয়ন পশ্চিমবাংলায় সম্ভব। আমরা যদি এরকম মনে করি যে মুসলিমরা ইউনাইটেড হয়ে, আমরা পরিসংখ্যান নিয়ে দেখেছি যে পশ্চিমবাংলায় 294টা সিটের মধ্যে অন্তত 90টা সিট আছে যেখানে মুসলিমরাই ফ্যাক্টর। মুসলিমরা যদি মনে করে যে এখানে আমাদের প্রতিনিধিত্ব পাঠাবো, তারা পাঠাতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবাংলায় এইরকমভাবে মুসলিমরা সংগঠিত হতে পারছে না এবং সেই ধরনের মানুষ এগিয়ে আসছে না, যার ফলে আমাদেরকে রাজনৈতিক সচেতন হতে হবে। রাজনীতি থেকে দূরে সরে গেলে হবে না, এবং শিক্ষিত এবং সচেতন মানুষ, তাদেরকে রাজনীতিতে আসতে হবে। তাহলে হয়তো আমরা কোনো দিন আমরা যেটা চাইছি যে আমরা শিক্ষায়, সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে আসব, চাকরির ক্ষেত্রে আমরা এগিয়ে আসব, সেই প্রতিনিধিত্ব আমরা করতে পারবো যদি আমাদের এই স্বপ্ন কোনো দিন সফল হয়। আমার শেষ কোশ্চেন হবে আপনার পারিবারিক বিষয় নিয়ে। আপনার কয় ছেলে কয় মেয়ে? ছেলে কি করছে, কোথায় থাকেন? আর আপনার গ্রাম তো সালারে, আপনি সালারের অনেকেই বাংলাদেশে চলে গেছেন, যদি এই বিষয়টা একটু বলতেন। হ্যাঁ, এটা একটা বিষয়। আমার জন্ম 1955 সালে। সালারের পাশে একটি গ্রাম মালিহাটি কান্দ্রা, সেই গ্রামে আমার জন্ম। ওই গ্রামে আমি মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছি, তারপরে আমি বাইরে চলে এসেছি। সালার এলাকাটা একটি বর্ধিষ্ণু এলাকা। একসময় সালারের বিশিষ্ট মানুষের জন্ম হয়েছে। সৈয়দ বদরুদ্দোজা, তারপর AKM জাকারিয়া, যারা কলকাতার মেয়র ছিলেন এক সময়। এরকম প্রথিতযশা মানুষের জন্ম এই এলাকায়। এবং পার্টিশনের পরে 47 সালের পরে
শিক্ষিত যে সম্প্রদায় সালারে বাস করতেন তাদের অধিকাংশই তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যান, অপশন দিয়ে চলে যান। মানে যেমন আমার ফ্যামিলি, আমার ম্যাটার্নাল সাইড পূর্ব পাকিস্তানে চলে গেছিলেন এবং সেখানে গিয়ে তারা ওয়েল এস্টাবলিশড। এবং আমার এক মামা ছিলেন যিনি রাইটার্সে চাকরি করতেন। যখন দাঙ্গা লেগে গেল 46 সালে, সেই দাঙ্গায় তিনি কলকাতায় ছিলেন এবং কলকাতার ওই দাঙ্গার চেহারা দেখে তিনি আর এখানে থাকতে পারেননি, তিনি অপশন দিয়ে চলে গেছিলেন পাকিস্তান। তো ওই এলাকার প্রচুর মানুষ আছেন যাদের আত্মীয় স্বজন সব বর্তমান বাংলাদেশে থাকেন। আমাদেরও অনেক আত্মীয় স্বজন বাংলাদেশে থাকেন। আমার পরিবার বলতে আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে বিয়ে হয়ে গেছে, সে সাধারণ পড়াশোনা করে তার বিয়ে হয়েছে। আর ছেলে আমেরিকায় থাকে, সে এখান থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে আমেরিকা চলে যায় এবং সেখানেই সে পড়াশোনা করে, এখনও করছে, মাস্টার্স করছে এবং ওখানেই এখন প্রায় 10 বছর ওখানে আছে। বিয়ে করেছে ওখানেই? ওখানে এখনও বিয়ে করেনি, তবে আমাকে প্রস্তাব দিয়েছে যে বিয়ে বোধহয় ওখানেই করবে সে। মানে আমেরিকান? আমেরিকান। ওকে। তো আমরা এতক্ষণ কথা বলছিলাম মীর হাসনাত আলী, যিনি সাচার কমিটির 18 বছর একটি পুনর্মূল্যায়ন এই বইটি সম্পাদনা করেছেন পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের তরফে। বহু লেখক এখানে লিখেছেন, একেবারে সন্তোষ রানা থেকে, হাসিবুর রহমান থেকে, ডক্টর মইনুল হাসান থেকে, মিলন দত্ত থেকে, ডক্টর মোহাম্মদ আফসার আলী থেকে, সাবির আহমেদ থেকে শুরু করে ডক্টর শেখ আবুল কালাম, শুভনীল চৌধুরী ও শাশ্বত ঘোষ, নজরুল ইসলাম, নুরুন্নাহার লাভলি, ডক্টর নুরুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল আহমেদ, শেখ সদর নঈম, মোহাম্মদ শামসুল হালসানা, মোহাম্মদ আবু সাইদ, ডক্টর নজরুল ইসলাম, ডক্টর শামসুল আলম, মির্জা মোশাররফ হোসেন, আনিসুর রহমান, আসমাউল শেখ, মোহাম্মদ হেলাল উদ্দিন, ইনসান উদ্দিন, দীপক সাহা, আমিনুল ইসলাম, তাপস ঘোষ হাজরা, মীর রাকেশ রৌশন, আয়ুব আলী শেখ, ফিরোজ অনিক, মহিউদ্দিন শেখ, হাসিবুর রহমান। বহু লেখকের লেখায় সমৃদ্ধ সাচার কমিটির 18 বছর একটি পুনর্মূল্যায়ন বইটি লেখা হয়েছে। 2024 সালের জানুয়ারি মাসে এই বইটি প্রকাশিত হয়েছে। আমরা চাইব 2005 সালে সাচার কমিটির রিপোর্ট তৈরি, 2006 সালের প্রকাশের পর আজ 18 বছর 19 বছর পর পশ্চিমবাংলার মুসলিমরা কেমন আছে এটা জানা খুবই জরুরি। এই রিপোর্টের পুনর্মূল্যায়ন হওয়া খুবই জরুরি। আমরা চাইব এই বইটি আরও মানুষের কাছে পৌঁছে যাক, পাঠকের ঘরে ঘরে পৌঁছে যাক, আবার আলোচনা হোক, পুনরালোচনা হোক, সভা হোক এবং এ নিয়ে বিতর্ক হোক। কারণ একটা বঞ্চিত সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া রাষ্ট্রের যেমন দায়িত্ব, সিভিল সোসাইটিরও দায়িত্ব। তো পৌর সমাজের কাছে আমাদের আবেদন, শিক্ষিত সমাজের কাছে আমাদের আবেদন যে এই বইটি বেশি বেশি করে কিনুন এবং বাড়িতে রাখুন এবং এই বইয়ের ভালো মন্দ নিয়ে লিখুন, চর্চা করুন। প্রয়োজন হলে আরও ভালো বই, সাচার কমিটির রিপোর্টের উপর আরও ভালো বই আপনারা লিখুন, সরকারকে বলুন এবং সংখ্যালঘু মুসলিম সমাজ যাতে এগিয়ে যায় সে চেষ্টা করুন। আজ এ পর্যন্ত।